আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির হামলাকারীরা ভারতে জনমনে ক্ষোভ, শুটার ফয়সাল পালানোর পর সব সংস্থা সরব। হাদিকে হত্যার চেষ্টা, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। আওয়ামী লীগ 1971 সাল থেকে ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে বলল সালাউদ্দিন আহমেদ। সুশীলতা করে লাভ নেই, এবার লাশ পড়লে লাশ নেব বলল মাহফুজ আলম। হাদির উপর হামলা কেন ঠেকানো গেল না, সরকারকে জবাব দিতে হবে বলল গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানিয়ে দেব, 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব বলল হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদির হামলাকারীরা ভারতে জনমনে ক্ষোভ, শুটার ফয়সাল পালানোর পর সব সংস্থা সরব। চোর পালালে যেমন বুদ্ধি বাড়ে, ঠিক তেমনি এখন শরীফ ওসমান হাদির উপর হামলাকারী সহ পুরো চক্রকে বাগে আনতে বুদ্ধি ও তথ্যের যেন কোনো ঘাটতি নেই। যদিও চিহ্নিত শুটার ফয়সাল করিম, মাসুদ সহ সহযোগী মোটর সাইকেল চালক আলমগীরকে ধরতে পারেনি পুলিশ। তারা নির্বিঘ্নে ভারতে চলে যেতে পেরেছে, অথচ তারা কিভাবে, কোন রুট দিয়ে, কাদের সহায়তায় দেশ ত্যাগ করেছে, এর সব তথ্যই প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। ময়মনসিংহের হালুয়াঘাটের ভাটুরিয়াপাড়া সীমান্ত দিয়ে তাদের পার হওয়ার ব্যাপারে যে 2 জন পাচারকারী সরাসরি যুক্ত ছিলেন তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। কিন্তু আসল টার্গেট হাতছাড়া। বর্জ্য আটুনি ফসকা গেরো। সন্ত্রাসী শুটার ফয়সাল ও আলমগীর নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে সেলফি তুলছে। দেশের মধ্যে এইভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে তারা সহজে দেশ ত্যাগ করে আশ্রয় নিতে পারবে বলে জানান দিচ্ছে। বিষয়টিকে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা বলে অভিহিত করেছেন বিশ্লেষক মহল ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাওলানা ভাসানীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ উমর ফারুক যুগান্তরকে বলেন, এই ধরনের ঘটনা জনমনে আতঙ্ক ও হতাশা তৈরি করবে। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, অপরাধীরা কত শক্তিশালী, সেটা কি রাষ্ট্র এবং সরকারের কাঠামোর ঊর্ধ্বে? যদি ঊর্ধ্বে না হয় তাহলে গ্রেপ্তারের আওতায় আনা যাবে না কেন? অন্য দেশে চলে যাবে কেন? হাদিকে হত্যার চেষ্টা, ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ঘটনার কয়েকদিন আগে ফয়সালের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইফতেখার চৌধুরী সোমবার রাতে গণমাধ্যমে বলেন, আগের দিন রাতে নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে। র্যাবের দেওয়া তথ্য মতে কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। ফয়সাল করিমের গ্রামের বাড়িও পটুয়াখালীতে। র্যাব কর্মকর্তা ইফতেখার চৌধুরী গণমাধ্যমে বলেছেন, কবির গত 5 ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন। প্রথমে তিনি স্বীকার করেননি, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে তাকে দেখা গেছে। ওই ফুটেজ দেখানোর পর কবির স্বীকার করেছেন ফয়সাল করিম ও তিনি সেদিন ওই প্রতিষ্ঠান দেখে আসতে সেখানে গিয়েছিলেন। হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ, যাদের মধ্যে 4 জনকে রিমান্ডে পেয়েছে তদন্ত কর্মকর্তা। আওয়ামী লীগ 1971 সাল থেকে ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে বলল সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা দল আওয়ামী লীগ 1971 সাল থেকেই দেশের ইতিহাস বিকৃত করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওই সময় থেকেই আওয়ামী লীগ ইতিহাসের দলীয়করণ করা শুরু করেছিলেন বলে মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, 1971কে নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা আওয়ামী লীগ তখন থেকেই শুরু করেছে। সবাই জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো, সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেওয়া হলো। বলা হলো, শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত ঘোষণা ছাপিয়ে দেওয়া হলো। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ পরতে পরতে শুরু থেকে সমস্ত জায়গায় ইতিহাসকে দলীয়করণ করেছে, বিভ্রান্তি তৈরি করেছে এবং ইতিহাসকে বিকৃত করেছে। আমাদের কি প্রকৃত স্বাধীনতার ইতিহাস, বিজয় দিবসের
ইতিহাস, যুদ্ধের ইতিহাস, স্বাধীনতার দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাস সেটি পড়তে হবে। তাহলেই আগামীতে জ্ঞান ভিত্তিক, বুদ্ধি ভিত্তিক, প্রযুক্তি নির্ভর বাংলাদেশে বসবাস করা যাবে। বিজয় অর্জন ও তা সংহত করা অত্যন্ত কঠিন উল্লেখ করে সালাউদ্দিন বলেন, দীর্ঘ 16 থেকে 17 বছরের বিরামহীন গণতান্ত্রিক আন্দোলন, ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের এই বিজয় এসেছে। আর মুক্তিযুদ্ধের 9 মাসে যে বিজয় অর্জিত হয়েছিল তার পেছনে ছিল অসীম আত্মত্যাগ, যা আমরা অনেক সময় যথাযথভাবে অনুধাবন করি না। তিনি বলেন, বিজয় দেখার সৌভাগ্য সবার হয়নি, তবে সেই বিজয়ের দায়ভার সবার। সুশীলতা করে লাভ নেই, এবার লাশ পড়লে লাশ নেব বলল মাহফুজ আলম। জুলাই আন্দোলনকারীদের উপর কোনো আক্রমণ হলে এবার পাল্টা আক্রমণে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভ্যুত্থানের অন্যতম নেতা, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। এত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সোমবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন মাহফুজ আলম। ইনকিলাব মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের অগ্রভাগে থাকা ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকার বিজয়নগরে গুলি চালায় মোটর সাইকেলে আরোহী 2 দুর্বৃত্ত। মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার সরকারি ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তিনি ঢাকার 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রচার চালাচ্ছিলেন। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট বানচাল করতে ওসমান হাদির উপর হামলা বলে মনে করছে পুলিশ। গুলিবর্ষণকারী হিসেবে পুলিশ যাকে চিহ্নিত করেছে সেই ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি এবং তার সঙ্গে থাকা সন্দেহভাজন আরেক হামলাকারী শেখ আলমগীর ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। হাদির উপর হামলার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠকে এই ঘটনার ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত হয়েছিল। তার আলোকে অনুষ্ঠিত সমাবেশে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা যোগ দেন। নির্বাচনের আগে 10 ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে আসা মাহফুজ আলমকে আজই প্রথম কোনো প্রকাশ্য সভায় দেখা গেল। তিনি দেশের সামনে সংকটময় পরিস্থিতি আসার শঙ্কা প্রকাশ করে বক্তব্য দেন। হাদির উপর হামলা কেন ঠেকানো গেল না, সরকারকে জবাব দিতে হবে বলল গোলাম পরোয়ার। হুমকি পাওয়ার কথা 1 মাস আগেই জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তারপরও কেন তাকে নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলো, তার জবাব চেয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। পতিত আওয়ামী লীগের অস্ত্রধারী সমর্থকদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে প্রশ্নও রেখেছেন তিনি। ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি মাহফুজ আলম সহ জুলাই আন্দোলনের নেতারা ওই সমাবেশে বক্তব্য দেন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় ওসমান হাদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আন্দোলনের অগ্রভাগে ছিলেন। হাদির উপর হামলার পর শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৈঠকে এই ঘটনার ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত হয়েছিল। তবে বিএনপি কাউকে এই সমাবেশে দেখা যায়নি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, বিএনপি এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে। সমাবেশে গোলাম পরোয়ার তার বক্তব্যে ওসমান হাদিকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক আখ্যায়িত করেন। তিনি বলেন, বাংলাদেশকে ভারতের কদর রাজ্য বানানোর পরিকল্পনার অংশ হিসেবে হাদির উপর আক্রমণ হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাদির উপর গুলি করতে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, নির্বাচন করতে পারবে না, অন্য কোনো দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা, এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না, বলেন গোলাম পরোয়ার। 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব বলল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে রাখলে 7 সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছে। আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই 7 সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। তিনি আরো
বলেন, যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছে আমরা। এক ইলেকশন কমিশনার গেলে হাজারটা ইলেকশন কমিশনার পাওয়া যাবে, কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি, ক্ষমতার লোভে অন্ধ হইেন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন, এভাবে জাতীয় ঐক্য হবে না। এদিকে দলীয় উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না। বাংলাদেশের অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এই দেশের মানুষের আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া যদি ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে ওই বিল্ডিংগুলো থাকার দরকার নাই। আগামী দিনে জুলাই আন্দোলনের যোদ্ধাদের উপর যদি কেউ আঘাত হানতে চায় তাহলে এই আগুন পৃথিবীতে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।